দু এক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ইয়াসের দিকে। বলতে ইচ্ছে করলো ওনার, ইয়াস, তোমাকেও আমি ভালোবাসি বাবা। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। মুখ ফুটে বললেন না কিছুই। মায়ের নির্নাক চাহনি দেখে অবাক হয়ে বলল ইয়াস, তুমি আমাকে ভালোবাসোনি আম্মু। আমাকে সব সময় দূরে ঠেলে দেওয়ার কারণটা কি বলবে? এই যে তোমাদের এত অভিযোগ আমি বাড়িতে আসি না, তোমাদের সাথে কথা বলি না, এগুলো কেমনি এমনি? আমার ভেতরটাও পড়তো, আমারও কষ্ট হতো, বারবার মাথায় ঘুরতো কেন আবার আম্মু আমাকে দূরে ঠেলে দিয়ে অন্য কাউকে বুকে টেনে নেন। আমি কি তার ছেলে নই? ছেলের এমন প্রশ্নের কি উত্তর দেবেন বুঝেই উঠতে পারলেন না সুফিয়া বেগম। মুখ চেপে ডুকরে কেঁদে উঠলেন তিনি। নিজের দোষেই কি তবে দূরত্ব বাড়ালেন ছেলের সাথে? ইয়াসের মনে এত অভিমান জমে আছে ওনার প্রতি, কিভাবে বুঝবেন তিনি? কখনোই ইয়াসের খারাপ চাননি, ভালো হবে ভেবেই পাঠিয়েছেন বিদেশে, পড়াশোনা করে ছেলে মানুষ হবে এই আশাই তো ছিল ওনার মনে। মা ছেলের মধ্যে এত দূরত্ব বাড়বে জানলে কখনোই করতেন না এসব। নিজেকে সামলে নিলেন সুফিয়া বেগম, বললেন ইয়াসকে, আমি তোমার আম্মু ইয়াস। তুমি আমাকে মানো আর না মানো, আমি তোমাকে পেটে ধরেছি, পৃথিবীর আলো দেখিয়েছি। মা, তোমাকে ভালোবাসি ইয়াস। তুমি ভুল বুঝছো আমাকে। ইয়াস হেসে উড়িয়ে দিল কথাটা, হয়তো বিশ্বাস করেনি। সোফিয়া বেগমও বুঝলেন বিষয়টা, তবু বলতে শুরু করলেন তিনি, তুমি বা আফিয়া তখন পৃথিবীতে আসোনি। তোমার দাদি, বাড়ির প্রতিটি লোক, পাড়া প্রতিবেশী আমাকে কত কথা শোনাতো। বাচ্চা কাচ্চা হচ্ছিল না তাই না পেরেই ঈশানকে নিয়ে এসেছিলেন তোমার বাবা। তারপর তোমার বোন এলো, তুমি এলে। পেটে না ধরলেও ঈশান আমার প্রথম সন্তান, তাই হয়তো ওর প্রতি এত ভালোবাসা আমার। আমি তোমাকেও ভালোবাসি ইয়াস, তুমি আমার নিজের ছেলে। কথাগুলো বলে থামলেন সুফিয়া বেগম। ইয়াসকে ওখানে রেখেই দৌড়ে চলে গেলেন ছাদ থেকে। কাশফিয়া এত সময় দাঁড়িয়েছিল সিঁড়ির দরজার কাছে। ইয়াসের যে ওর আম্মুর প্রতি রাগ অভিমান জমে আছে তা অজানা নয় কাশফিয়ার, তবে কখনোই কথা বলেনি এগুলো নিয়ে। আজ কেমন খারাপ লাগা কাজ করছে শাশুড়ির অশ্রু ভেজা চোখগুলো দেখে। ওনার চোখে মুখে যে ইয়াসের প্রতি মায়া আর অপরাধ বোধ ছিল তা স্পষ্ট দেখেছে কাশফিয়া। কাশফিয়া এসে দাঁড়ালো ইয়াসের পাশে, বলল ওকে, মায়েদের প্রতি রাগ অভিমান জমিয়ে রাখতে নেই। উনি আর কতদিন বলুন? এবার না হয় যাওয়ার আগে সবার সাথে সম্পর্কটা ঠিক করে যাব। পরের বার এসে ওনাকে না পেলে আফসোস হবে না আপনার? ইয়াশ চুপ করে রইল। কিছুক্ষণ পর তাকালো কাশফিয়ার দিকে। ওর যে আজ কষ্ট হচ্ছে, কাশফিয়ার তো আম্মু নেই, তাই এত আবেগী কথা বলছে। কিন্তু ইয়াসের আম্মু যে থেকেও না থাকার মতো ছিলেন, কখনোই ভালোবেসে কাছে টেনে নেননি ওকে। এমনি এমনি কি দূরত্ব বাড়িয়েছে? এই বাড়ির সাথে দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস, বলল কাশফিয়াকে, আম্মু আমাকে ভালোবাসেন উপমা। আমার জীবনে উনি থেকেও না থাকার মতো ছিল আজীবন। মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে, আমি কি মায়ের নিজের ছেলে? কে বলল উনি আপনাকে ভালোবাসেন না? আপনার ছোটবেলার জামা কাপড় খেলনা সব উনি যত্ন করে রেখে দিয়েছেন। সামনে এসে কথা বলার সাহস পান না, তাই আপনার কথা মনে পড়লে ওগুলো আঁকড়ে ধরে কান্নাকাটি করেন। ইয়াসের ভিতরটা কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। কোথাও না কোথাও মায়ের জন্য খারাপ লাগা কাজ করছে ওর। ইয়াস কি তবে ভুল ভাবছে মায়ের ব্যাপারে? ওর কি উচিত সব মান অভিমানের দেয়াল ভেঙে ফেলা? কি যেন ভেবে কাশফিয়াকে ছাদে রেখে দৌড়ে নিচে গেল ইয়াস। কাশফিয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে তাকিয়ে রইল ইয়াসের যাওয়ার পানে। সময়টা হেমন্তের শেষ প্রান্তে। আস্তে আস্তে শীতের আগমন ঘটছে প্রকৃতিতে। ইয়াস কাশফিয়াকে নিয়ে কৌশিকদের গ্রামে এসেছে। এনায়া বারবার বলিতেছিল আসার জন্য, ইচ্ছে না থাকলেও না করতে পারেনি ইয়াস। কাশফিয়ারও ইচ্ছে হয়েছে যাওয়ার আগে নিজের গ্রাম ঘুরে যাবে। গ্রামের রাস্তা খুব একটা ভালো না, গাড়ি ভিতরে ঢুকবে কি ঠিকই, তবে কাশফিয়ার ইচ্ছে করছে ইয়াসের সাথে পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যাবে। কাশফিয়া আর ইয়াস যাচ্ছিল ভাঙাচোরা ছোট চায়ের দোকানটার সামনে দিয়ে। সেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। কাশফিয়া হাঁটা থামিয়ে দাঁড়িয়েছে ওখানেই, বারবার দোকানটার দিকে তাকিয়ে খুঁজছে কাউকে। ইয়াস বিরক্ত হয়ে বলল কাশফিয়াকে, কি হলো উপমা, দাঁড়িয়ে আছো যে? কাশফিয়া মিষ্টি হেসে ইয়াসের হাত ধরল, কাঁধে মাথা রেখে বলল, এখানে আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে আপনার? ইয়াস মুচকি হেসে বলল কাশফিয়াকে। হুম, এখানে আমাদের দ্বিতীয়বার দেখা হয়েছিল। বিস্মিত নেত্রে ইয়াসের মুখপানে তাকালো কাশফিয়া, অবাকের সহিত বলল ওকে, তাহলে প্রথম দেখা কোথায় হয়েছিল? হুম হুম। তোমার স্কুলের প্রোগ্রামে। কি? কবে? কখন?
ইয়াশ কেবল হাসলো, উত্তর দিল না কাশফিয়ার কথার। চায়ের দোকানের ভদ্রলোক এগিয়ে আসলো নদীর দিকে। ইয়াশের থেকে চোখ সরিয়ে ভদ্রলোকের দিকে তাকালো কাশফিয়া, মুখে হাসি টেনে বলল ওনাকে। কেমন আছেন চাচা? ভালো আছি মা, তুমি কেমন আছো? বাড়িতে না গিয়ে রাস্তায় দাঁড়াই আছো যে? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখবো বলে দাঁড়িয়েছিলাম এত সময়। ভদ্রলোক হাসলেন কাশফিয়ার কথায়। ইয়াশের সাথেও কিছুক্ষণ কথা বললেন তিনি। তারপর দুজনেই বিদায় জানিয়ে চলে গেল কৌশিকদের বাড়িতে। ইয়াশ আর কাশফিয়া বসে আছে ড্রয়িং রুমে। কাশফিয়ার মামি ওদের জন্য খাবার বানাতে ব্যস্ত। ইয়াশ তো ফোন ঘাঁটছে, কাশফিয়া চুপচাপ বসে আছে ওর থেকে কিছুটা দূরে। বারবার কৌশিক ইনায়ের রুমের দিকে তাকিয়ে দেখছে ইনায়া বের হলো কিনা। ইয়াশ আর কাশফিয়া যেখানে বসে আছে সেখান থেকে ইনায়াদের রুমের দূরত্ব খুব একটা বেশিটা না। দরজাটাও আধ খোলা। হঠাৎ কাশফিয়ার কানে আসলো ইনায়ের কথা। কান্নারত কণ্ঠে বারবার বলছে ইনায়া। আহ, আস্তে, ব্যথা পাচ্ছি আমি। ইনায়ের কথার উত্তরে বলল কৌশিক। বাচ্চাদের মতো কান্নাকাটি লাগিয়েছে কেন? আসতেই তো দিচ্ছি। কাশফিয়া কান পেতে শুনলো কথাগুলো, শুকনো ঢোক গিলে একবার ইয়াসের দিকে তাকালো, পরে আবারও মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। এই দিন দুপুরে কী সব শুরু করেছে এরা স্বামী স্ত্রী? একা একা কি বলছো উপমা? হঠাৎ প্রশ্নে চমকে তাকালো কাশফিয়া। মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে মুহূর্তে। মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছে। সে নিজেকে সামলে উত্তর দিল ইয়াসের কথার। কই কিছু না তো। কাশফিয়া একটা ক্যাবলা মার্কা হাসি দিল ইয়াসের দিকে তাকিয়ে। আবারও কৌশিক ইনায়ের রুমের দরজার সামনে চোখ গেলে দেখলো ওর মামাতো বোন স্নেহা দাঁড়িয়ে আছে দরজার সামনে, মনোযোগ দিয়ে দেখছে ভিতরে কি হচ্ছে। চোখ দুটো গোল গোল করে কাশফিয়া তাকিয়ে আছে স্নেহার দিকে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে ধমক দিয়ে বলে উঠেছে ওকে। স্নেহা, কি অসভ্যতমা এগুলো! এখানে দাঁড়িয়ে কি দেখছিস? বোনের বড়সড় ধমকে কেঁপে উঠেছে স্নেহা। দ্রুত কাশফিয়ার সামনে এসে দাঁড়িয়েছে, বলেছে মিনমিন কণ্ঠে। বকছো কেন আব্বু? বকছি কেন মানে? তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিলি? অতিরিক্ত পেকে গিয়েছিস তাই না? ইয়াসের মেজাজ খারাপ হচ্ছে কাশফিয়ার এমন ব্যবহারে। একে তো এখানে এসে বিরক্ত লাগছে, আরেক কাশফিয়ার চেঁচামেচি। বিরক্ত হয়ে ধমকের স্বরে বলে উঠছে ইয়াস। উপমা কি হচ্ছে এসব? কি হচ্ছে মানে? রুমে ভাইয়া ভাবে। পুরো কথাটা বলতে পারলো না কাশফিয়া, জিভ কেটে তাকালো অন্যদিকে। হুশজ্ঞান হারিয়ে কিসব বলে দিচ্ছিল নিজেও জানে না সে। ইয়াস ওর হাত ধরে ঘোরালো নিজের দিকে। কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো। ভাইয়া ভাবি কি? কাশফিয়া কি বলবে বুঝলো না, তাকিয়ে রইলো স্নেহার দিকে। স্নেহা আমতা আমতা করে বলল। বাবার ঘাড়ে ব্যথা করছিল, ভাইয়া মরম লাগিয়ে দিচ্ছে। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ায়নি স্নেহা, ছুটে চলে গেছে ড্রয়িং রুম ছেড়ে। কাশফিয়া হা করে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলল বিড়বিড় করে। ছি, আস্তাগফিরুল্লাহ। এত খারাপ মাইন্ড আমার! কি সব ভেবে বসে আছি। ইয়াস হয়তো বুঝলো কিছু, হাসতে হাসতে গিয়ে বসলো সোফায়। কাশফিয়া দাঁড়িয়ে রইলো আগের জায়গাতেই, বোকা বোকা চাহনিতে তাকিয়ে রইলো ইয়াসের হাসি মাখা মুখটার দিকে। ইয়াস হাসি থামালো, কাশফিয়ার হাত টেনে নিজের কোলে বসিয়ে বলল। যখন তখন এমন দুষ্ট চাহনিতে আমাকে সিরিয়াস করার চেষ্টা করো না তো বউ। আমি কন্ট্রোল হারিয়ে ফেললে প্রতিবারের মতো তুমি পালানোর জন্য কান্না করবে। লজ্জা পেল কাশফিয়া, মুখ লোকালো ইয়াসের বুকে। ইয়াস হাসলো। বউয়ের কাজে ওর কথায় লজ্জা পেয়ে ওর বুকে মুখ লোকালো উপমা। ইনায়া মাত্র বেরোলো রুম থেকে, সাথে ছিল কৌশিকও। ইনায়া মজা করলো, লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল কৌশিক। দাঁত কিরমির করে বলল ইয়াসকে। বুড়ো বয়সী বাচ্চা মেয়ে বিয়ে করলে এই হয়। লজ্জা শরমের মাথা খেয়েছে এই ছেলে। ফটাফট উত্তর দিল ইনায়া। তুমি কেমন আমার জানা আছে। নিজেও তো আধ বুড়ো, কপাল ভালো তাই পেয়েছো আমাকে। এত মেজাজ কিসের তোমার? ওর বউকে ও মারবে কাটবে যা ইচ্ছে করবে, তোমার কি? সবসময় ইয়াসের পক্ষ নিয়ে কথা বলবে নাই না? ওর বউ হওয়ার আগে কাশফিয়া আমার বোন। ভাইয়ের কথা কানে আসলো কাশফিয়ার। দ্রুত সরে গেল ইয়াসের কাছ থেকে। কৌশিকের রসকসীন চেহারাটা দেখে রাগ হলো ইয়াসের। বুঝতে পায় না ইয়াস, আগে তো কৌশিকের কি এমন হলো যে ইয়াসকে দেখলেই মুখের হাসি মিলিয়ে যায়। ইয়াস উঠে দাঁড়ালো, কৌশিকের কথার উত্তর দিলে সেও পাল্টা উত্তর দিল। দুজনের মধ্যে তর্কাতর্কি হলো অনেকক্ষণ। ইয়াস রেগে বেরিয়ে আসতে চাইলে কাশফিয়াও যেতে চাইলো ওর সাথে। বাধা দিল কৌশিক। রক্তচক্ষু নিয়ে কৌশিকের দিকে তাকালো ইয়াস। ঝাড়া মেরে কাশফিয়ার হাতটা ওর থেকে ছাড়িয়ে নিয়ে বলল। কি খারাপ হবে? মারবি আমাকে? দরকার পড়লে তাই করবো। ইয়াস। কৌশিক আর ইয়াসের ঝগড়া ঝামেলা দেখে বিরক্ত হচ্ছে কাশফিয়া। এমনিতেই সকাল থেকে মাথাটা ওর ঘুরছে ভন ভন করে, তার মধ্যে এইসব ঝামেলা। কাশফিয়ার শরীরটা কেমন অবশ হয়ে আসছে, চোখের সামনে সব কিছুই অন্ধকার ঠেকছে। ইয়াসের হাতটা ধরে ওর কাঁধে মাথা রাখলো কাশফিয়া। চোখ বন্ধ করে শ্বাস ফেলে বলল ওকে। বাড়ি চলুন,
আমার ভালো লাগছে না এখানে। বোনের অবস্থা দেখে চিন্তা হলো কৌশিকের, উদ্বিগ্ন হয়ে বলল, কাশফি বোন আমার, কি হয়েছে তোর? আমাকে বল কি হয়েছে। কথা বলল না কাশফিয়া। ভাইয়ের প্রতি অভিমান জমেছে ওর। ঠিক করেছে আর কথা বলবে না কৌশিকের সাথে। ইনায়া হয়তো বুঝলো কাশফিয়ার অভিমানের কারণ। চোখের ইশারায় ইয়াসকে বলল ওকে নিয়ে রুমে যেতে। ইয়াস তেমন পাত্তা না দিয়ে ইনায়ের কথায় কাশফিয়াকে কোলে নিয়ে তখনই বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে চোখের ইশারায় শাসিয়ে গেল কৌশিককে। ইনায়া বারবার ডাকলেও শুনল না ইয়াস। বিছানায় শুয়ে আছে কাশফিয়া, ওকে ঘিরে রেখেছেন বাড়ির সবাই। হুট করে ওর শরীর খারাপ কেন হলো বুঝে আসছে না কারোরই। ডাক্তার ডাকতে গেলে বারবার মানা করছে কাশফিয়া। সবাইকে বুঝিয়েছে ওর কিছুই হয়নি। সবার কথা বলা শেষে কাশফিয়া ঘাড় কাত করে তাকিয়েছে সোফায় বসে থাকা ইয়াসের দিকে। ওর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কাশফিয়ার এমন অবস্থা দেখেই হয়তো চিন্তা হচ্ছে। সুফিয়া বেগম লক্ষ্য করলেন বিষয়টা। এক এক করে রুম থেকে বেরিয়ে গেলেন সবাই। ইয়াস এসে বসলো কাশফিয়ার পাশে, ওর হাত টেনে চুমো দিল বেশ কয়েকটা। কাশফিয়া মুচকি হেসে বলল ইয়াসকে, আমি ঠিক আছি। সত্যিই তো? হুম। কাল আমরা ফিরছি। দ্রুত উঠে বসলো কাশফিয়া, বলল ইয়াসকে, কোথায়? যেখানে ছিলাম এতদিন। আরও কিছুদিন থাকি, আমার যেতে ইচ্ছে করছে না। কথা শুনলো না ইয়াস। নানা বাহানা দিয়ে বলল কাশফিয়াকে কালই তাদের ফিরে যেতে হবে। গাল ফুলিয়ে বিছানায় শুয়ে পড়ল কাশফিয়া। বারবার ডাকলেও শুনলো না ইয়াসের কথা। ইয়াস জানে কি করলে ওর উপমার রাগ গলে পানি হয়ে যাবে, তাই আর জোরাজোরি না করে চলে গেল রুম থেকে বেরিয়ে। সময়টা সন্ধ্যা। মাত্রই রুমে ঢুকলো ইয়াস। কাশফিয়া বিছানায় পড়ে ঘুমোচ্ছে বেঘুরে। ইয়াস আর বিরক্ত করলো না ওকে। হাতে থাকা শপিং ব্যাগটা বিছানার একপাশে রেখে আবারও দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। নিচে নামবে বলেই যাচ্ছিল ইয়াস, চোখ গেল রুহির রুমের দিকে। দরজাটা আধা খোলা দেখে ইচ্ছে হলো ভিতরে ঢুকবে। দেরি করলো না ইয়াস, দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সে। পুরো রুমে চোখ বুলালো একবার। দেয়ালে টাঙানো রোহিত ছবিটার দিকে চোখ গেল তখন। আস্তে আস্তে হেঁটে সামনে গিয়ে দাঁড়ালো। ভালো করে দেখলো ছবিটা যেখানে টাঙানো তার থেকে খানিকটা দূরে কলমের কালি দিয়ে লেখা, আমি কনের সাজে সাজতে চাই ইয়াস, লাল টুকটুকে শাড়ি পরে তোমার বউ হতে চাই আমি, আমাকে বউ বানাবে? কিছুটা পিছিয়ে গেল ইয়াস। গলাটা কেমন শুকিয়ে আসলো ওর। এই লেখাগুলো নিশ্চয়ই অনেক আগের। ইস, আজ খুব খারাপ লাগছে ইয়াসের। রুহি কেন করলো এমন? ইয়াসের থেকে পারফেক্ট কেউ হয়তো ওর জন্য অপেক্ষা করছিল। কেন ওকে বাঁচাতে নিজের বিদায় নিল পৃথিবী থেকে? ইয়াসের যে কষ্ট হয় আজও। বারবার রুহির মুখটা ভেসে ওঠে চোখের সামনে। নিজেকে অপরাধী মনে হয় ওর। ইয়াস মিস করে সেই ছোট রুহিকে। বারবার ওর রুমের সামনে এসে উকি ঝুঁকি মারতো রুহি। বড়সড় ধমক দিলেই আবারও কান্না করে ভাসাতো। ইয়াস যখন লন্ডন চলে যায় রুহি ব্যতীত কারোরই হয়তো মন খারাপ হয়নি তখন। মেয়েটার কান্না দেখে প্রথমবারের মতো ওর জন্য মায়া হয়েছিল ইয়াসের। মাথায় হাত বুলিয়ে বলেছিল ও ফিরে আসবে আবারও। রুহির চোখে মুখে তখন খুশি ঝিলিক দেখেছিল সে। ইয়াস বাড়ি আসার পর যখন দেখা হলো ওদের, তখনও রুহির চাহনিতে ইয়াসের প্রতি অদ্ভুত এক মায়া ছিল। ইয়াসকে আর জানতো মেয়েটা তখনও নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতো ইয়াসকে। জানলেই বা কী করতো? এই ব্যাপারে যে ও বরাবরই কঠোর, নিজের ভালোবাসা উপমা ব্যতীত আর কাউকেই দেবে না সে। ইয়াস কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেললো। দেয়ালে টাঙানো রোহিত ছবিটায় হাত ছুঁইয়ে বলল, আমি তোমাকে ভুলিনি রোহি, মনে রেখেছি, রাখবো আজীবন। তখনই কানে আসলো উজ্জ্বলের ডাক। ঘাড় ফিরিয়ে তাকালো ইয়াস। চোখের চশমাটা ঠেলে উজ্জ্বল বলল ইয়াসের উদ্দেশ্যে, সাথে যাবে ইয়াস? কেন? অনেকদিন হলো আড্ডা দিই না আমরা, কাল তো চলেই যাবে, চলো আজ জমি আড্ডা দিই। ইয়াস মুচকি হেসে সম্মতি জানালো উজ্জ্বলের কথায়। রুহির রুমের দরজাটা আটকে চলে গেল দুইজন মিলে ছাদে। কৌশিক আগে থেকে অপেক্ষা করছিল ইয়াসদের আসার জন্য, তবে ইয়াস ওকে দেখে খুব একটা খুশি হয়নি। মুখ দেখে বোঝা যাচ্ছে তা। উজ্জ্বল দুজনকে একসাথে করেছে ওদের মধ্যে বনিবনা করিয়ে দিতেই। পাশাপাশি চেয়ারে বসে আছে ইয়াস আর কৌশিক, মাঝখানে উজ্জ্বল। পিনপত নীরবতা বিরাজ করছে জায়গাটাতে। নীরবতা ভেঙে প্রথম কথা বলল উজ্জ্বলই, তোমরা না ভালো বন্ধু ছিলে, বন্ধুত্বের সম্পর্কে এত তিক্ততার কারণ কি জানতে পারি? ইয়াস কথা বলল না, ভাবলেশীন ভাবে বসে রইল আগের মতোই। তবে কৌশিক কথা বলল, মেজাজ দেখিয়ে বলল সে, ইয়াস ভুল করেছে, তুমি জানো ওর নজর খারাপ। ইয়াস আমার ছোট্ট বোনের দিকে নজর দিয়েছিল বহু বছর আগে, তখনই ওর সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল আমার। আমি তো মজা ভেবে উড়িয়ে দিলাম ওর কথা। এত বছর পরে সে আবার ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছে আমার বোনকে। ইয়াস ভ্রুকুচকে তাকালো কৌশিকের দিকে, তারপর বলল, বিয়ে করা ভুল? তুই তাহলে বিয়ে করেছিস কেন? কোন নজর দিয়েছে আর সুনজর? আমার বউর দিকেই তো। তোরও তো কিসের সমস্যা? আমার ভালোবাসাকে কোন নজর ভেবে ভুল করছিস তুই কৌশিক?
বিয়ে করা ভুল নয়, কিন্তু তোকে তো আমি পাঠিয়েছিলাম আমার বোনের খবর নেওয়ার জন্য, ওকে দেখে রাখার জন্য, ভুলিয়ে ভালিয়ে বিয়ে করার জন্য নয়। তোর বোনের ভাগ্য ভালো, আমার মতো বর পেয়েছে। আর দেখে শুনে রাখার একমাত্র উপায় হলো বিয়ে করা। আমি আবার লয়াল, বিয়ের সাথে ছাড়া কারো দায়িত্ব কেন নেব? তাই সোজা বিয়ে করে বউ বানালাম। এখন খালি জুনিয়রদের মুখে আব্বু ডাক শোনা বাকি। অসভ্যতা মোর একটা সীমা থাকে ইয়াশ। কি আজব, বিয়ে করেছে, বাবা হব না? চুপ রইল কৌশিক। ওর রাগের কারণ হলো সেই দিন ইয়াসের এমন উগ্র আচরণ। বাইরের লোকেদের সামনে ওকে ছোট করেছে ইয়াস, না জেনে না বুঝে কাশফিয়াকেও কথা শুনিয়েছে ওরা। এই জন্যই এতটা ক্ষেপে আছে কৌশিক। কিন্তু কি আর করবে, সেই তো বোন ওর পাগল প্রায় ইয়াসের জন্য। চোখ মুখ শক্ত করলো কৌশিক, বিড়বিড় করে বলল, আমার বোকা বোন এই অসভ্য ছেলের মধ্যে কি দেখে এত পাগল হয়েছে কে জানে। কৌশিক রেগে তাকালো ইয়াসের দিকে। এই ইয়াস মুখের ওপর অপমান করে বসে সব সময়। এই জিনিসটা অপছন্দ কৌশিকের। ইয়াসের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে আগের মতোই। ওর কথায় কে কি ভাবলো তাতে যায় আসে না কিছুই। কৌশিক কিছু বলতে নিলে থামিয়ে দিল উজ্জ্বল, বলল কৌশিকের উদ্দেশ্যে, কাশফিয়া ইয়াসের কাছে ভালো আছে কৌশিক, আর ঝামেলা করো না, তুমি মেনে নাও ওদেরকে। কৌশিক মুখে বিরক্তি নিয়ে উত্তর দিল। ইয়াস হাসলো কৌশিকের কথায়, মুখে ভেঙচি কেটে উঠে চলে যেতে যেতেই বলল, তুই মেনে না নিলেও আমার যায় আসে না, আমার যা পাওয়ার পেয়ে গেছে। ইয়াস যাওয়ার পরে চলে গেল কৌশিকও। উজ্জ্বল হাসছে আর ভাবছে মনে মনে সেই দিনের কথা। মাঝখানে একবার দেশে এসেছিল ইয়াস, বাড়ির কেউ না জানলেও উজ্জ্বল জেনেছিল কোনোভাবে। ইয়াসের বন্ধু স্কুলে প্রোগ্রাম ছিল, চিফ গেস্ট হিসেবে ডাকা হয়েছিল ওকে। এর সপ্তাহখানেক পরেই ইয়াসের লন্ডন ব্যাক করার কথা ছিল। পড়াশোনার ক্ষতি হচ্ছিল ওর এখান থেকে। উজ্জ্বল সেদিন ইয়াসের সাথে দেখা করতে গিয়েছিল স্কুলে। উজ্জ্বল যখন অফিস রুমে ইয়াসের কাছে গেল তখন জানালার কাছে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কিছু দেখছিল ইয়াস। স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল এক মেয়ে, পরনে ইয়াসের পছন্দের নীল রঙের শাড়ি, হাতে একগুচ্ছ কদম ফুল। টুপটাপ বৃষ্টি পড়ছিল তখন। মেয়েটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি, কোমর পেরিয়ে যাওয়া লম্বা কালো চুল, ডাগর ডাগর আঁখি জোড়া, সবকিছুই অদ্ভুতভাবে আকর্ষণ করছিল ইয়াসকে। বারবার ইচ্ছে করছিল কাছে গিয়ে ছুঁয়ে দিতে মেয়েটাকে। পরে আবারও নিজেই নিজেকে বকুনি দিচ্ছিল ইয়াস। এ কি ভাবছে সে? মেয়েটার বয়স খুব বেশি হলে 15 কি 16 হবে। ইয়াসের বয়সের সাথে 11 কি 12 বছরের গ্যাপ তো হবেই। ইয়াস কি না এই মেয়েকে নিয়ে আকাশ পাতাল ভেবে যাচ্ছে, তাও প্রথম দেখাতে? না না, ইয়াসকে এগুলো মানায় না। এই ভেবে নিজেকে মনে বকাঝকা দিল ইয়াস। কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে ঘুরে তাকালো ইয়াস, দেখলো উজ্জ্বল দাঁড়িয়ে আছে ওর ঠিক সামনে। স্কুল থেকে বেরিয়ে দুজনে মিলে কথা বললো অনেকক্ষণ। প্রায় সপ্তাহখানেক পর ইয়াস যখন ফিরে যাবে তখন আবারও দেখা হয় মেয়েটার সাথে, কিন্তু তখন ওর সাথে ছিল কৌশিক। বুঝতে বাকি নেই ইয়াসের এই হলো কৌশিকের একমাত্র বোন, যার গল্প শুনে এসেছে এতদিন ধরে। সেদিনও ইয়াসের সাথে উজ্জ্বল ছিল। ওর ভাবুক চেহারা দেখে প্রশ্ন করলো উজ্জ্বল, কি এত ভাবছো শুনি? বললে উত্তর দেবে কি? বলেই দেখো। আমার এক বন্ধুর প্রেম পড়েছে, বুঝলে? কিন্তু মেয়েটার তুলনায় ওর বয়স অনেক বেশি। মেয়েটাকে বলতে চাইলেও পারছে না। স্বপ্নে এসে উকুচুকি মারছে বারবার। মনে কৌতূহল জাগছে তার সম্পর্কে জানার জন্য। আমার বন্ধুর কি করা উচিত? উজ্জ্বল বুঝলো ইয়াস কোনো বন্ধুর কথা বলছে না, বরং ওর নিজের কথাই বলছে। মুচকি হেসে কাঁধে হাত রেখে বলল ইয়াসকে, ভালোবাসা কি আর এসব বাধা মানে? তোমার বন্ধু তাকে মন থেকে ভালোবাসলে ঠিক পেয়ে যাবে, তবে অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলেই না সফলতা আসবে। উজ্জ্বলের কথাই খুশি হলো ইয়াস, হেসে বিদায় জানালো ওকে। আজ আবারও উজ্জ্বলের মনে পড়লো সেই দিনের কথা। বহুবার সে অপরিচিতা সম্পর্কে শুনেছে ইয়াসের মুখে। যখন হুট করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো সেদিনই বুঝে গেছে এই মেয়ে ইয়াসের ভালোবাসা। হঠাৎ দেখা হওয়া সেই অপরিচিতা। ইয়াসদের যাওয়ার সময় হয়ে এসেছে। সুফিয়া বেগম আর আনোয়ার সাহেব চুপ করেই আছেন আজ। সে কয়দিন ইয়াস থেকেছে এখানে। বহুবার বলেছেন এইবার আর ফিরে না যেতে, কিন্তু ইয়াসের এক কথা, সে তার কাজ ছেড়ে এখানে পড়ে থাকতে পারবে না। কাশফিয়ারও তেমন ইচ্ছে নেই যাওয়ার। সেই সকাল থেকেই কান্না করে যাচ্ছে যাবে না বলে। ইয়াস পাত্তা দেয়নি ওসবে। মমিকে কোলে নিয়ে গাড়িতে বসে আছে কাশফিয়া। ইয়াস কথা বলছে উজ্জ্বলের সাথে। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাবে তখনই কানে আসলো সুফিয়া বেগমের কণ্ঠস্বর, আবার কবে আসবে? ঘুরে তাকালো ইয়াস। মায়ের কথার উত্তরে বলল সে, হয়তো আর আসবে না। আমার মৃত্যুর খবর পেলে অন্তত এসো। মায়ের অভিমানী কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল ইয়াসের। কথাটা শুনে কষ্ট পেল হয়তো। কাল কাশফিয়ার কথায় ছুটে গিয়েছিল ওনার সাথে কথা বলবে বলে। মায়ের রুমের সামনে গিয়ে ফিরে এসেছে আবারও। জড়তা কাজ করছিল ওর মধ্যে।
মাকে কি ওকে দূরে ঠেলে দিবে নাকি বুকে টেনে নেবেন? এইসব প্রশ্নই বারবার ঘুরছিল মাথায়। তখন তো ইয়াশ ফিরে আসলো, কিন্তু এখন ইচ্ছে করছে ওনার সাথে কথা বলতে। সব মান অভিমানের দেয়াল ভেঙে ছোটবেলার মতো জাঁপটে ধরতে ইচ্ছে করছে মাকে। ছেলে থেকে কোনো উত্তর আসবে না জানেন সুফিয়া বেগম, তাই আশাও করেননি। সবাইকে গেটের সামনে রেখে চলেই যাচ্ছিলেন উনি। দু এক পা বাড়াতেই কানে আসলো ইয়াশের কণ্ঠস্বর। আম্মু। দ্রুত মাথা ঘুরিয়ে তাকালেন সুফিয়া বেগম। ইয়াসের মুখে কতদিন পর শুনলেন আম্মু ডাক। কোনো বিরক্তি নেই ওর চোখে মুখে, মায়ের প্রতি একরাশ স্নেহ আর ভালোবাসা প্রকাশ পাচ্ছে কেবল। সুফিয়া বেগম নিজেকে সামলে নিলেন, বললেন ইয়াসকে, কিছু বলবে? ওপর নিচ মাথা নাড়ালো ইয়াস, যার উত্তর হ্যাঁ। সুফিয়া বেগমের চোখ দুটো ছলছল করে উঠল, মনে হচ্ছে চোখের সামনে সে ছোট ইয়াসকেই দেখছেন তিনি। এগিয়ে গেলেন সুফিয়া বেগম, বললেন ইয়াসকে, কি বলবে বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু। সুফিয়া বেগমের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তখনই দৌড়ে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে বললেন কান্নারত কণ্ঠে, আমিও তোমাকে ভালোবাসি বাবা, আমি মিস করি তোমাকে। আমার ভুল ছিল ইয়াস, তুমি মায়ের প্রতি আর রাগ করে থেকো না। তুমি আমার প্রতি রাগ করে থাকলে আমি মরেও শান্তি পাবো না বাবা। কাশফিয়া তত সময় নেমে এসে দাঁড়িয়েছে ইয়াসের পাশে। কিছুক্ষণ আগের মন খারাপ চলে গেছে নিমেষেই। আফিয়া আর উজ্জ্বলও দাঁড়িয়ে আছে পাশে। ইয়াস আর সুফিয়া বেগমের সম্পর্কটা ভালো হয়েছে দেখে খুশি হয়েছে ওরাও। গাড়িতে উঠে বসলো ইয়াস আর কাশফিয়া। সবাইকে বিদায় জানিয়ে চলে গেল নিজেদের গন্তব্যে। ইয়াসরা লন্ডনে ব্যাক করেছে আজ 1 সপ্তাহ হতে চলল। প্রতিদিনই কথা হয় বাড়ির মানুষদের সাথে। ইয়াসও কথা বলে ওর মায়ের সাথে। সবটা ঠিকঠাক হয়ে গেছে দেখে ভালোই লাগছে কাশফিয়ার রেজাল্ট এসেছে বেশ অনেক দিন হলো। পড়াশোনাতেও এতটা ভালো না হলেও একেবারে খারাপ না, যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে। এখানকার যে কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে। মাঝখানে ইয়াস কাশফিয়ার ঝগড়া ঝামেলার জন্য খেয়াল করেনি এই বিষয়টা। তবে আজ একটু নিশ্চিত হলো ইনার সাথে কথা বলে কৌশিক নাকি কোনো একটা ভালো ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে কাশফিয়াকে। ব্যস্ততার জন্য ভার্সিটি সম্পর্কে তেমন কোনো তথ্যই নেওয়া হয়নি ইয়াসের। তবু ভেবেছিল সবটা জেনেই আজ নিয়ে যাবে কাশফিয়াকে, কিন্তু মহারানীর নাকি মন ভালো না, সে আজ বাড়িতেই থাকবে। ইয়াসও জোর করলো না আর, চলে গেল নিজের কাজে। মনোযোগ দিয়ে ক্লাস নিচ্ছে ইয়াস। ও লেকচার দিচ্ছে আর স্টুডেন্টরা সবাই তাকিয়ে আছে ওর দিকে। মেহেক মেয়েটা বসেছে প্রথম বেঞ্চে, পাশেই সাইফান। মেহেকের ভীষণ রকমের মন খারাপ ছিল আজ। ইয়াসের হাসি মাখা মুখটা দেখে ওর সব মন খারাপ উড়ে গেছে কোথায় যেন। হঠাৎই ইয়াসের কানে আসলো মেয়েলি কণ্ঠস্বর। বিরক্তির ছাপ পড়ল পুরো মুখ জুড়ে। কেউ ডেকে বলছে ইয়াসকে, মে আই কাম ইন স্যার? বইয়ের দিকে মুখ রেখে উত্তর দিল ইয়াস, নো, ইউর লেট, স্ট্যান্ড দেয়ার। সাইফান এবার তাকালো দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। পরে আবারও ইয়াসের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে থামিয়ে দিল মেহেক। সাইফান ভাবছে মনে মনে মেয়েটা কি এখানেই ভর্তি হয়েছে, কিন্তু দেখে তো ওকে জুনিয়র মনে হয়। এই ক্লাসে কি করছে? তবে কি ইয়াসের মনোযোগ নিজের দিকে নেবে বলেই এই কাজ করছে? হয়তো তাই। মনে মনে এই ভেবে হাসলো সাইফান। স্যারের কিন্তু ভাগ্য ভালো, এই বয়সে এমন কম বয়সী সুন্দর বউকে পায়। পরক্ষণে আবার ভাবছে স্যারও কিন্তু দেখতে কম সুন্দর না, এমন সুন্দরী বউ পাওয়াটাই স্বাভাবিক। মেহেকের কথায় সাইফান তো চুপ করলো, কিন্তু বাকি স্টুডেন্টগুলো বিশেষ করে ছেলেগুলো তাকিয়েছিল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। বিরক্ত হলো ইয়াস, সবাইকে ধমক দিতেই আবারও মনোযোগ দিল ক্লাসে। না চাইতেও ইয়াসের চোখ গেল মেয়েটার দিকে। চমকালো সে, ইয়াসের উপমা এখানে, এই ভার্সিটিতে কি ভর্তি হয়েছে? তবে সব ছেড়ে ইয়াসের মাথায় ঘুরপাক খেতে লাগলো। সবগুলো ছেলে একটু আগে ওভাবে তাকে ওর উপমায় কি দেখছিল? কথাটা ভাবনায় আসতে রাগে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াসের। দ্রুত ক্লাস থেকে বেরিয়ে কাশফিয়ার হাত টেনে নিয়ে গেল একপাশে। কাশফিয়ার হাতে ব্যথা লাগায় চোখ মুখ কুঁচকে বলল সে, আরে করছেন কি? ইয়াস ছাড়ল না কাশফিয়ার হাত, আরো শক্ত করে ধরে বলল মেজাজ দেখিয়ে, কেন এসছে এখানে? পড়বো বলে আমি পড়বো না বলায় আপনিই তো বললেন অশিক্ষিত বউয়ের সাথে সংসার করবেন না। তোমাকে এত পড়তে হবে না উপমা, কোনো দিকে না তাকিয়ে এক্ষুনি বাসায় যাবে। কাশফিয়ার হাসি মুখটা চুপসে গেল মুহূর্তেই। গাল ফলিয়ে তাকিয়ে রইল অন্যদিকে। কাশফিয়াকে দাঁড় করিয়ে রেখে ক্লাসে গেল ইয়াস। মিনিট কয়েক পরে আবারও ফিরে আসলো সে। ওর হাত টেনে নিয়ে গেল নিজের অফিসে। চেয়ারে বসিয়ে রেখে মুখ শক্ত করে বলল, আমি ক্লাস শেষ করে ফিরে না আসা পর্যন্ত এখানে বসে থাকবো। এক পাও যদি নাড়িয়েছ পাক কেটে ফেলবো বলে দিলাম। এভাবে ধমকালে আমি এক্ষুনি বেরিয়ে যাব। সব সময় এভাবে বকুনি না দিয়ে চুমুটুমু তো দিতে পারেন, নিরামিষ লোক কোথাকার। ইয়াস প্রথমে রেগে
তাকালো কাশফিয়ার দিকে। কাশফিয়া ভাবলো ভুল করেছে সে, চুপ করে বসে রইল বাধ্য মেয়ের মতো। ইয়াশ হুট করে হেসে উঠল কাশফিয়ার ভার্থ মুখশ্রী দেখে, এগিয়ে গেল ওর কাছে। কাশফিয়া কিছু বুঝে ওঠার আগেই ইয়াশ ঠোঁট আঁকড়ে ধরল ওর। শত চেষ্টা করেও কাশফিয়া নিজের থেকে দূরে সরাতে পারল না ইয়াশকে। কিছুক্ষণ পর ইয়াশ ছেড়ে দিল ওকে। বড় বড় শ্বাস ফেলে ইয়াশের দিকে রেগে তাকালো কাশফিয়া। ইয়াশ ঠোঁট কামড়ে হাসলো। কাশফিয়ার ঠোঁটে আবারও ছোট করে একটা চুমু দিয়ে বলল, এসব কি উপমা? আমার চুমুর পাওয়ার সহ্য করার ক্ষমতা নেই, আবার আমাকে কাছে রাখো কেন? কাশফিয়ার ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি। ইয়াশের গলা জড়িয়ে ধরে বলল ওকে, পুরো আপনিটাকেই তো সামলাই আমি, এই চুমু আর কি। হুম হুম। ইয়াশ হেসে উঠল কাশফিয়ার কথায়। উপমা ভালোই জব্দ করতে শিখেছে ইয়াশকে। কেমন কথা আর জালে ফাঁসিয়ে দিল। 1 ঘন্টা ধরে ইয়াশের অফিসে বসে আছে কাশফিয়া। বিরক্ত হচ্ছে সে, আর বসে থাকতে পারবে না এখানে। এইভাবে দাঁড়িয়েছিল চলে যাবে বলে। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াশকে দেখলো। 2 হাত বুকে ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াশ। রেগে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ইয়াশের এমন রাগান্বিত চেহারা দেখে দ্রুত চেয়ারে বসে পড়ল কাশফিয়া। তাকিয়ে রইল মেঝের দিকে। ইয়াশ হেঁটে আসলো ওর কাছে। কথা না বলে হাতটা ধরে নিয়ে গেল বাইরে। কাশফিয়া বসে আছে ইয়াশের মার্সিডিজ কারটাতে। ইয়াশ গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে অন্য এক প্রফেসরের সাথে। কথা শেষ হলে চলে আসবে এমন সময় মেহেক ছুটে এসেছে কোথা থেকে। ইয়াশের সামনে দাঁড়িয়েছে সে। ইয়াশ বিরক্ত হলো, চলে যেতে নিলেই বলল মেহেক, চলে যাচ্ছেন কেন স্যার? আমি তো আপনার সাথে কথা বলতেই আসলাম। আমি তোমার কথা শুনতে চাই না মেহেক, জাস্ট লিভ নাও। বলেছি না আমার সামনে আসবে না। ইয়াশ চলে যাচ্ছিল। দ্রুত গিয়ে ওর পথ আটকালো মেহেক। ইয়াশ পাত্তা দিল না, তেমন চলে যাচ্ছিল নিজের মতো করেই। মেহেক ওর চাওয়ার পানে তাকিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি স্যার। ওই মেয়েটার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? আমাকে আপনি বলুন, আপনার কেমন মেয়ে ভালো লাগে, আমি চেষ্টা করব ওরকম হওয়ার। সাইফান দৌড়ে এসেছে মেহেকের পিছু পিছু। ওর পাগলামিতে বিরক্ত হচ্ছে সাইফান। ধমক দিয়ে বলছে ওকে, আর ইউ ক্রেজি? স্যার বিবাহিত, তুই জানিস না? চুপ কর সাইফান, তুই জানিস না আমি ওনাকে ভালোবাসি? এটাকে ভালোবাসা বলে না মেহেক, অন্যায় করছিস তুই। কিছুক্ষণ তর্কাতর্কি হলো সাইফান আর মেহেকের মধ্যে। সাইফানের চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা ইয়াশের দিকে। চোখ মুখে রাগের আভাস ওর। কখন এসে ওদের সামনে দাঁড়িয়েছে দুজনের কেউই তা খেয়াল হয়নি। সাইফান প্রচণ্ড ভয় পায় ইয়াশকে। ওর রাগ কেমন সেটাও অজানা নয়। মেহেকও সমানভাবে ভয় পায় ইয়াশকে। তবে আজ ওর কি হলো কে জানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাইফান আমতা করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন স্যার? ইয়াশ তাকালো গাড়িতে বসে থাকা কাশফিয়ার দিকে। মনোযোগ দিয়ে ইয়াশের ফোন ঘাটছে সে। এখানে এত সময় কি হলো না হলো কিছুতেই হয়তো কানে যায়নি কাশফিয়ার। যাবে বা কি করে? ওদের থেকে গাড়ির দূরত্ব একটু বেশি। ইয়াশ কাশফিয়ার দিকে থেকে চোখ সরিয়ে মেহেকের দিকে তাকালো, বলল ওকে, প্রথমত তুমি আমার স্টুডেন্ট, এর বেশি কিছুই নয়। বারবার আমি তোমাকে ক্ষমা করব না মেহেক। নেক্সট টাইম এমন ভুল করলে আমি তোমাকে পানিশ করব। ইয়াশ ওর গাড়িটার দিকে ইশারা করে বলল আবারও, অ্যান্ড লিসেন, ওই যে দেখছো গাড়িতে বসে থাকা মেয়েটা, সে আমার ওয়াইফ। আমার ভালো থাকার কারণ। পুরো দুনিয়ার কাছে হেরে গিয়ে ক্লান্ত হলে একমাত্র ওর কাছে গিয়ে আমি শান্তি খুঁজে পাই। ইয়াশের ভালোবাসা পাওয়ার যোগ্যতাও কেবল তার উপমারই আছে। তুমি কেন মেহেক? পৃথিবীর কেউই আমার উপমার মতো হতে পারবে না। হলেও তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে না। মেহেক হয়তো বুঝলো সে ভুল করেছে। চুপ করেই প্রতিটা কথা শুনলো ইয়াশের। ছোট করে সরি বলল ইয়াশকে। ইয়াশ শুনেছে কিনা সন্দেহ। ওদেরকে ওখানে রেখেই চলে গেছে সে। ইয়াশের যাওয়ার দিকে তাকিয়ে সাইফান মুচকি হেসে বিড়বিড় করে বলছে, ভালোবাসলে তো এভাবেই বাসতে হয়। রাত প্রায় 12টার কাছাকাছি। কাশফিয়ার শরীরটা আজ খারাপ লাগছে। সকাল থেকেই বমি হচ্ছে। ইয়াশকে বুঝতে দেয়নি কিছুই। বুঝলেই তো এই রাত বিরাতে নিয়ে যাবে হসপিটালে। ইয়াশ বসে আছে সোফায়। শুয়ে থাকতে আর ভালো লাগছে না কাশফিয়ার। বিছানা থেকে উঠে কাবারটা খুলছে। কতগুলো জামা কাপড় বের করে বিছানায় ফেলছে। একটা একটা করে গায়ে লাগিয়ে দেখছে। আয়নার সামনে গিয়ে ওকে কেমন লাগছে। সব কিছুই করছে ইয়াশের মনোযোগ নিজের দিকে আনবে বলে। কিন্তু এই ইয়াশ তো ল্যাপটপে মুখ গুজেই আছে। একবারও তাকাচ্ছে না কাশফিয়ার দিকে। বিরক্ত হয়ে ইয়াশের সামনে গিয়ে দাঁড়ালো কাশফিয়া। বলল ওকে, শুনুন। নিজের কাজে ব্যস্ত থেকেই উত্তর দিল ইয়াশ। বলুন। আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি, তাই না? ইয়াশ তাকালো কাশফিয়ার দিকে। পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো ওকে। মুচকি হেসে বলল, কই না তো, তুমি আগের মতোই সুন্দর। হ্যাঁ, আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে গিয়েছি। ভালো করে দেখুন। আরেকটা জিনিস কি জানেন? না বললে জানবো কি করে? আমার না ইদানিং অনেক টক খেতে ইচ্ছে করে। এনে দিবেন?
ইয়াশ ল্যাপটপের দিকে চোখ রেখে আস্তে করে বলল, হুম, এনে দেব। কাশফিয়ার রাগ হলো, হাতে জামাটা বিছানায় ছুঁড়ে ফেলে বিড়বিড় করে বলল, বোকা লোক একটা, এত কিছু বলি তাও বুঝে না। ইয়াশ ল্যাপটপটা থেকে চোখ সরিয়ে তাকালো কাশফিয়ার দিকে। কি বলছে না বুঝলো, মুখের ভাবভঙ্গি দেখে বুঝলো কাশফিয়ার রাগ করেছে কোনো এক কারণে। ইয়াশ উঠে এসে পাশে দাঁড়ালো কাশফিয়ার, পেছন থেকে জড়িয়ে ধরে বলল ওকে, কি হচ্ছে উপমা? কি হবে? কিচ্ছু হয়নি, ছাড়ুন আমাকে। ছাড়বো না। তোমার না বাবু চাই? কাশফিয়া ঘুরে তাকালো ইয়াশের দিকে, ওর বুকে হাত রেখে মিষ্টি হেসে বলল, চাই তো। ইয়াশ হেসে কাশফিয়ার কানের কাছে গেল, ফিসফিস করে বলল ওকে, তাহলে তো পালে পালে করছো কেন? চলো বাবু আনার প্রসেস শুরু করি। আর ইউ রেডি? কাশফিয়া হাসলো, দুই হাত দিয়ে গলা আঁকড়ে ধরলো ইয়াশের। ইয়াশ একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ওর দিকে, তখনই কাশফিয়ার গাটা গলিয়ে উঠল। ইয়াশের থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত ছুটে গেল ওয়াশরুমে। কি হলো বুঝতে না পেরে ওর পিছু পিছু গেল ইয়াশও। মাথাটা ঘুরছে কাশফিয়ার, পেটে যা ছিল উগলে দিয়েছে সব। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে দুই হাতে আঁকড়ে নিয়েছে ইয়াশ। কাশফিয়ার এমন অবস্থা দেখে চিন্তা হলো ওর। সময় নষ্ট না করে ওকে কোলে তুলে নিয়ে গেল বিছানায়, উদ্বিগ্ন হয়ে বলল বারবার, উপমা, কি হচ্ছে তোমার? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। নিভু নিভু চোখে ইয়াশের চিন্তিত মুখটার দিকে তাকিয়ে উত্তর দিল কাশফিয়া, আমি ঠিক আছি। না না, তুমি ঠিক নেই, তুমি অসুস্থ উপমা। আমাকে আগে বলো নি কেন তোমার শরীর খারাপ লাগছে? কথাগুলো বলে ইয়াস দ্রুত উঠে দাঁড়ালো, ফোন খুঁজে নিয়ে এলো কাউকে কল দেবে বলে। কাশফিয়ার বুঝতে বাকি নেই ডাক্তার ডাকতে চাইছে ইয়াস। কাশফিয়া ইয়াসের শার্টের কলার টেনে ধরতে ইয়াস মাথাটা নুইয়ে তাকালো ওর দিকে। এই সুযোগে ইয়াসের কানে ধরে রাখা ফোনটা কেড়ে নিল কাশফিয়া। ওর হাতটা টেনে এনে রাখলো নিজের উদরের ওপর। ইয়াস কাশফিয়ার মুখপানে তাকাতেই হেসে বলল কাশফিয়া, আমাদের জুনিয়র আসছে। ইয়াশ কিছু সময় থম মেরে বসেছিল ওভাবেই। কাশফিয়া কি বলেছে নিউরনে পৌঁছাতেই চোখে মুখে অদ্ভুত এক ভালো লাগা প্রকাশ পেল ইয়াশের। কাশফিয়ার ধরে রাখা হাতটার দিকে একবার তাকিয়ে পরে আবারও তাকালো ওর দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। দ্রুত কাশফিয়াকে বুকে টেনে নিল ইয়াশ, চুমু দিল ওর পুরো মুখে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যা শুনলাম তা কি সত্যি? আমি বাবা হতে চলেছে? আমার ভিতরে এক অদ্ভুত কাঁপুনি হচ্ছে উপমা। আমার আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমি তোমাকে কি বলে ধন্যবাদ দিব বলো তো? ইয়াশের বুক থেকে মাথা তুলে ওর মুখপানে তাকালো কাশফিয়া, মিষ্টি হেসে বলল ইয়াশকে, আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব? আপনি যে আমার মন খারাপের নির্ভরযোগ্য ওষুধ, আমার ভালো থাকার কারণ, আমার ছন্ন ছাড়া জীবনে আপনি আশার দীপ্ত আলো। ভালোবাসি প্রফেসর সাহেব, ভালোবাসি আপনাকে। সাথে সাথে উত্তর এলো ইয়াশের থেকে, আমি তোমাকে ভালোবাসি উপমা। তোমাতে আমার সূচনা আর তোমাদের সমাপ্তি। হাসলো কাশফিয়া, ইয়াশের মতোই শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। মনে মনে ভাবলো সে, এই মানুষটা এত পাগল কেন ওর জন্য, এত কেন ভালোবাসে ওকে। সবার সামনে কঠোর বদমেজাজি আর কাশফিয়ার সামনে এতটা শান্ত। ছেলেদের ভালোবাসা বুঝি এমন হয়? ভালোবাসার মানুষ ব্যতীত অন্য সবার কাছে তারা বেপরোয়া, আর কাশফিয়ার সামনে এতটা শান্ত। ছেলেদের ভালোবাসা বুঝি এমনই হয়? ভালোবাসার মানুষ ব্যতীত অন্য সবার কাছে তারা বেপরোয়া, যেমনটা ইয়াশ। পুরো পৃথিবীর কাছে সে কঠোর বেপরোয়া হলেও কাশফিয়ার কাছে শান্ত একটা মানুষ, যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে জানে কেবল। কাশফিয়া মুচকি হেসে বিড়বিড় করে বলল, রুহি আপু ঠিকই বলতো, আমি সত্যি ভাগ্যবতী। কাশফিয়া বিছানায় পড়ে ঘুমোচ্ছে বেঘরে। ওর মাথার কাছটায় বসে আছে ইয়াশ। ফোনের রিংটন কানে আসতেই সেন্টার টেবিলের ওপর থেকে ফোনটা এনে চোখের সামনে ধরলো ইয়াশ। উজ্জ্বলের নাম্বার থেকে কল এসেছে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটলো ওর। কলটা রিসিভ করে ফোনটা কানে ধরতে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো উজ্জ্বল, কাশফিয়া নাকি অসুস্থ? ওর কি হয়েছে ইয়াশ? ডাক্তার দেখিয়েছো? চিন্তার কিছু নেই তো? হ্যাঁ দেখিয়েছি, চিন্তার কিছুই নেই। চিন্তার কিছু নেই মানে? তোমার আপু তো বললো অসুস্থ, কি হয়েছে বুঝিয়ে বলো। ইয়াশ হাসলো, মাথার চুলগুলো ঠেলে পেছনের দিকে সরালো, আস্তে করে বলল উজ্জ্বলকে। ইউ আর গোয়িং টু বি অ্যান আঙ্কেল। উজ্জ্বল উৎফুল্ল হয়ে বলল সাথে সাথে, রিয়েলি? আমি ঠিক শুনলাম? তুমি একদম ঠিক শুনেছ। সুখবর পেয়ে খুশি হলো উজ্জ্বল, তবু ইয়াশকে লজ্জা দিতে বলল, কিন্তু ইয়াশ, তুমি না বললে তোমার বউ ছোট, ওকে বড় হওয়ার সময় দিলে না যে? বাসর সেরে জুনিয়রকে নিয়ে আসার ধাপ তো দেখি আগেই অতিক্রম করে ফেলেছ। আমার সামনে নিরামিষ সেজে ভাব দেখাতে, তাই না? কি করব বলো, সামনে ভাজা মাছ থেকে লোভ সামলাতে পারে কেউ? বউ ছোট তো কি হচ্ছে, আমি ওকে পেলে পুষে বড় করে নেব। লজ্জা না দিয়ে অভিনন্দন জানাও আমাকে।
নিজের কাজে ব্যর্থ হলো উজ্জ্বল। মুখে হাসি টেনে বলল ইয়াশকে। অভিনন্দন ইয়াশ, কলটা কাটো, বাড়ির সবাইকে এক্ষুনি জানিয়ে আসি খুশির খবরটা। ইয়াশ কলটা কেটে দিল। জানতো উজ্জ্বলের রিয়াকশন এমনই হবে। ফোনটা হাতে রেখে কাশফিয়ার পাশে বসলো ইয়াশ। ওর পেটের ওপর থেকে কাপড় সরিয়ে কাঁপা কাঁপা হাতে স্পর্শ করলো ইয়াশ। ইয়াশের ঠোঁটের কোণে হাসি খেলে গেল মুহূর্তেই। এ কেমন অনুভূতি হচ্ছে ওর? মনে হচ্ছে পৃথিবীর সব সুখ ইয়াশের কাছে। বাবা হওয়ার অনুভূতি কি তবে এমনই? আবারও রিংটন বেজে উঠল ইয়াশের ফোনে। ভাবলো উজ্জ্বলী কল দিচ্ছে, কিন্তু ফোনটা হাতে নিতেই সাইফার নামটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। ইয়াশ প্রথমে রিসিভ না করলেও বারবার কল আসায় বিরক্ত হয়ে রিসিভ করলো। ও কিছু বলবে তার আগে বার্ধ কণ্ঠে বলল সাইফান। হ্যাঁ, আমি চিনেছি। কি হচ্ছে সাইফান? আর ইউ ওকে? কোনো সমস্যা আছে? কি হয়েছে? কপালে ভাঁজ পড়ল ইয়াশের, সাথে বিরক্তির ছাপ পড়ল চোখে মুখে। সাইফানকে যথেষ্ট ম্যাচিওর্ড বলেই জানে ইয়াশ, তবে আজ কেন মেহেকের সাথে তাল মিলাচ্ছে সাইফান? নিশ্চয়ই ওকে বিভ্রান্ত করতে এসব বলছে সাইফান। ইয়াশ কলের লাইন কেটে দিতে চাইলে আবারও ভেসে আসলো সাইফানের কণ্ঠস্বর। ইয়াশ চিন্তায় পড়ল সাইফানের কথা শুনে। মেহেক মেয়েটা ওকে পছন্দ করে এটা অজানা নয় ইয়াশের। তখনকার ঝামেলার কথাটাও মনে আছে স্পষ্ট। মেহেকের আব্বুর সাথেও ইয়াশের সম্পর্ক তেমন ভালো না, তার উপর কৌশিকের অ্যাক্সিডেন্টের কারণও উনি। লোকটির সাথে ওর সম্পর্ক যেমনই হোক, মেহেক মেয়েটা শান্তশিষ্ট আর ভালো। ইয়াশকে রেসপেক্ট করে সে। আজকের বিষয়টা তেমন পাত্তা দেয়নি ইয়াশ। এই বয়সে ছেলেমেয়েরা এমন করে, বুঝিয়ে বললে আবার ঠিক ভুল বুঝে যায় তারা, যেমনটা মেহেক বুঝেছে। হুট করেই মাথায় আসলো ইয়াশের, মেহেকদের বাড়ি ভর্তি পুলিশ কথাটা বা কেন বললো সাইফান? তবে কি কোনো বিপদ হলো? কথাটা ভেবেই ইয়াশ বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেল কাশফিয়ার খেয়াল রাখতে। ফ্ল্যাটের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইয়াশ। রুমে মানুষের ভিড় জমেছে, কাউকে ঘিরে রেখেছেন সবাই মিলে। ইয়াশ আস্তে আস্তে ভিড় ঠেলে ভিতরে গিয়ে ঢুকলো। সামনের দৃশ্য দেখে ফর্সা মুখটা ঢেকে গেল অন্ধকারে। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে মেহেক। এক ধ্যানে তাকিয়ে আছে মেঝেতে পড়ে থাকা ওর আব্বু সালমান চৌধুরীর রক্তাক্ত শরীরটার দিকে। লোকটা হয়তো মারা গেছে দেখে তাই মনে হচ্ছে ইয়াশের, কিন্তু ওনাকে এমন নৃশংসভাবে মারলো কে? ইয়াশ দাঁড়িয়ে আছে আগের অবস্থানে। মেহেক মুখ তুলে তাকালো ওর দিকে। এত সময় এখনই বোধহয় নাড়াচাড়া করলো। এতক্ষণ ফ্ল্যাট ভর্তি লোকজন, পুলিশ অফিসাররা একটা কথাও বলতে পারেননি ওকে দিয়ে। জড়বস্তুর মতো বসেছিল এক জায়গাতে। একবার শুধু সাইফানকে বলেছে ইয়াশের সাথে কথা বলতে চায় সে। ইয়াশকে দেখে কষ্ট করে হাসলো মেহেক। উঠে দাঁড়ালো সে। ইয়াশের সামনে এসে দাঁড়িয়ে বলল ওকে, আমি আব্বুকে খুন করতে চাইনি স্যার। কিভাবে যেন গলিটা বেরিয়ে গেছে, আমি জানি না কিভাবে হলো। বিশ্বাস করুন, সত্যি আমি জানি না। ইয়াশের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে সাইফান, আর ওর পাশে পুলিশের পোশাক পরিহিত লোকগুলো। ওনারা চোখের ইশারায় কিছু বললেন ইয়াশকে। ইয়াশ হয়তো বুঝলো ওনাদের ইশারার মানে। এক একে রুম থেকে বেরিয়ে গেলেন সবাই। রইল কেবল সাইফান আর ইয়াশ। সাইফান মেহেককে নিয়ে বসলো সোফায়। পাশে গিয়ে বসলো ইয়াশ আর সাইফান নিজেও। মেহেক ভয় পেয়ে আছে, কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে ওর। তাকানো যাচ্ছে না মুখটার দিকে। ওর এমন অবস্থা দেখে সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা মেহেকের সামনে এনে ধরলো ইয়াশ। বলল ওকে, শান্ত হ মেহেক, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো। মেহেক শান্ত হলো কিছুটা। পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পান করলো সে। কিছু সময় নীরব থেকে আচমকায় কান্না করে দিল। কান্না করতে করতে বলল ইয়াশকে, আমার আব্বু খুনি। উনি নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। ওনার বন্ধুর সাথে ফোনে কথা বলছিলেন, আমি পিছনেই দাঁড়িয়েছিলাম। তখন আমি নিজের কানে শুনেছি আমার আম্মুকে উনি নিজ হাতে মেরেছেন। সেদিন ক্যাফেতে আপনাকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন। আমি জেনে ফেলেছি সব। আমাকেও আব্বু মেরে ফেলতে চেয়েছিলেন। তো তখনই কি হলো মেহেক? আমি রিভলভারটা হাতে নিয়ে আব্বুর দিকে তাক করলাম। উনি ওটা কেড়ে নিতে চাইলেন আমার থেকে। জোড়াজোড়িতে কখন যে আমার হাত লেগে গুলি বেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। বিশ্বাস করুন, আমি আব্বুকে মারতে চাইনি, কিন্তু আমার কোনো আফসোস নেই। অমন খুনির সন্তান হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো আমার জন্য। মেহেকের আব্বুর সাথে কৌশিকের ব্যাপারটা নিয়ে ঝামেলা হয়েছিল ইয়াশের, কিন্তু তার জন্য যে কেউ কাউকে মারতে চাইবে ধারণাতেও ছিল না ওর। এই লোকটার জন্যই তবে রহির মা মারা গেছে। ঈশানও অনুশোচনাবোধ থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সবকিছুর মূল তবে মেহেকের আব্বু সালমান চৌধুরী। মাথাটা কেমন করছে এই ইয়াশের, বিরক্ত লাগছে সবকিছু। কিন্তু মেহেক যে একটা বাচ্চা মেয়ে, বাবার ভুলের শাস্তি মেয়েটাকে পেতে হবে। ইস, মেহেকের কথা ভেবে খারাপ লাগছে ইয়াশের। ইয়াশকে এই কথাগুলো বলে আবারও অঝরে কান্না শুরু করলো মেহেক। ইয়াশ আর সাইফান কত কি বলে সান্ত্বনা দিল ওকে, কিন্তু মেহেক
তো জানে তাকে শাস্তি পেতেই হবে। নিজেকে কোনো রকমে সামলালো মেহেক, চুপচাপ দাঁড়িয়ে সোফা থেকে পুলিশের সামনে গিয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বলল সে। অফিসার, অ্যারেস্ট মি। সাথে সাথে মহিলা পুলিশগুলো চলে এলো মেহেকের কাছে। ওকে তোলা হলো পুলিশদের নিয়ে আসা গাড়িটাতে। নির্বাক দৃষ্টিতে চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে রইল সাইফান আর ইয়াশ। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। কাশফিয়ার প্রেগনেন্সির এখন 9 মাস চলছে। সামনের সপ্তাহে ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তার। ইয়াশ তার কাজ থেকে ছুটি নিয়েছে। আপাতত পুরো দিন বাড়িতেই থাকে কাশফিয়ার সাথে। মাঝে মধ্যে ওর মুড সুইং হলেই ইয়াশ ঘুরতে নিয়ে যায় বাইরে। সব রকম ভাবে ভালো রাখার চেষ্টা করে তার উপমাকে। কৌশিক আর ইনায়া মাঝে মধ্যে আসে কাশফিয়াকে দেখতে। কৌশিক ইয়াশের সাথে কথা বলতে চাইলেও ইয়াশ তেমন গুরুত্ব দেয় না ওকে। এতে আরও রাগ বাড়ে কৌশিকের। মনে মনে ইয়াশকে কত সময় বকাঝকা করে শান্ত হয়ে যায় আবারও। ল্যাপটপ হাতে নিয়ে সোফায় বসে আছে ইয়াশ। কাশফিয়া ওর কোলে বসে আছে, কাঁধে মাথাটা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। কাশফিয়ার পেট বড় হওয়ার নাড়াচাড়া করতে কষ্ট হয় এখন। বাথরুমে গেলেও ইয়াশ নিয়ে যায় হাত ধরে। দাঁড়িয়ে থাকে দরজার সামনে, ওকে একা ছাড়ে না কোনোভাবেই। এই যে এখন কাজ করছে, জোর করেই নিজের কোলে বসিয়ে রাখছে ওকে। ল্যাপটপের থেকে চোখ সরিয়ে কাশফিয়ার দিকে তাকালো ইয়াশ। দেখে নিল সজাগ কিনাও। ঘুমিয়ে পড়েছে দেখে দেরি করলো না আর, কোলে তুলে বিছানায় শুয়ে দিল ওকে। ইয়াশ উঠে চলে যেতে চাইলেই বাধা দিল কাশফিয়া। পেটে হাত দিয়ে উঠে বসতে চাইলে ইয়াশ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো ওকে। কি হলো উপমা, কোথাও কষ্ট হচ্ছে আমাকে বলো। কাশফিয়া কোনো মতে উঠে বসলো। ইয়াশের দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা রাখলো ঘাড়ে, ঘন ঘন শ্বাস ফেলে বলল, প্রফেসর সাহেব, তাড়াতাড়ি একটা চুমু দিন তো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। ইয়াশ প্রথমে ভেবেছিল কাশফিয়ার পেইন উঠেছে, কষ্ট হচ্ছে ওর, কিন্তু এখন বুঝতে বাকি নেই বউ ওর দুষ্টুমি করছে। কি আর করবে ইয়াশ, একমাত্র বউয়ের কথা ফেলবে কি করে। কথা না বলে কাশফিয়াকে জড়িয়ে ধরলো সে। আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল ওর পুরো মুখে। কাশফিয়া খামচে ধরেছে ইয়াশের মাথার চুল। বিরক্ত হলো ইয়াশ, গম্ভীর কণ্ঠে বলল কাশফিয়াকে, ছিঁড়ে ফেল আমার মাথার চুলগুলো সব। কাশফিয়ার রাগ হলো ইয়াশের কথায়, বুকে ঘুষি মেরে বলল, দূর, আনরোমান্টিক লোক একটা। রোমান্সের সময় বউরা এমন করে, মুভিতে দেখেননি? ইয়াশ মাথায় হাত ঠেকিয়ে বসে রইল ওখানে। ইয়াশ চুপ করে বসে আছে, তাও এমন ভঙ্গিতে। কাশফিয়ার মনে হলো শরীর খারাপ করছে ওর। ইয়াশের গালে মুখে হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার?